সূচনার মৃত্যুর কোনো শোক নেই। সবার মৃত্যুতে শোক মানায় না। সূচনার মৃত্যুটাও তেমন। তার কষ্টের হিসেব তো সে কারো কাছে চাইতে পারেনি, নিজের জন্য লড়াই করতে পারেনি। অথচ জীবনটা তার নিজের ছিল। তার লাশটা অনাদারে পড়ে আছে গেটের কাছটায়। খবর পেয়ে দ্রুত ছুটে এসেছে লাশের বাবা মা। দুজনেই কাঁদছে অজরে। মেয়েকে ডাকছে, সূচনা, মারে উঠো, কি হয়েছে আমাকে বলো। মারে, এত রাগ করে চলে গেলি? একটাবার আমাকে তোর মনের কষ্ট বলতে পারলি না? কি হলো রে মা? দূর থেকে দাঁড়িয়ে জাফরিন এসব দেখছিল। ইউবান এসেছে তার হাতে ড্রেসিং করতে। আজ বিকেলবেলা প্লাস্টিক সার্জনের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ইদানিং জাফরিনের নতুন সমস্যা দেখা দিয়েছে। হুট করেই তার প্রচুর ব্যাক পেইন হচ্ছে। সে দাঁড়িয়ে বা বসেও থাকতে পারে না, মাঝে মধ্যেই হাঁটাহাঁটি করতে হয় তাকে। সে বাড়ির দুয়ারে দাঁড়িয়ে সূচনা লাশের দিকে তাকিয়ে ইউবানকে উদ্দেশ্য করে বলল, আমরা সবাই প্রতিবাদী দেখতে পছন্দ করি, তবে কেন প্রতিবাদ করতে পারি না? প্রতিবাদ করলেই কেন বেয়াদব তকমা লাগে? একটা গল্প বললে শুনবে? বলো। এক গ্রামে এক কৃষক রয়েছে। সে বেশ ভালো শাকসবজি চাষ করে। এসবের অধিকাংশ গ্রামবাসীদের দিয়ে দিত। অল্প সংখ্যক সে বাজারে বিক্রি করত, যা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করত সে। একদিন হুট করেই তার উপর দুর্যোগ নেমে এলো। দুধের দুটো গাই গরু মরে গেল দিন কয়েকের ব্যবধানে। এর ফলে মানসিক দিক থেকে ভেঙে গেল। সারা রাত কান্না করলো। পরদিন সকালবেলা গ্রামবাসীরা সবজি নিতে এসে হাই হাই করলো, সান্ত্বনা দিল। অথচ দিন কয়েক যেতেই পরিবর্তন হতে লাগলো তারা। শুরু থেকে তারা দেখেছে কৃষক ঠান্ডা মেজাজের মানুষ। তাকে দিয়ে কিছু বললেও সে মেনে নেয়, প্রতিবাদ করে না। তাই তাদের যেমন ব্যবহার করতে লাগলো, তার সাথে অসুস্থ বিধ্বস্ত কৃষকের ঘুম দেরিতে ভাঙল চেঁচামেচির শব্দে। কারণ একদিন সে গ্রামবাসীরাই কৃষককে দেরিতে ঘুম থেকে ওঠার কারণে বেশ গালাগালি করল। তারা নিজেদের কাজ পেলে এসে এখানে এসেছে বিনে পয়সায় দুটো সবজি নিতে। তারা সবজি না নিলে কে নিবে তার এই সবজি? এটা কখনো ভেবে দেখেছে? আর অহংকারী কৃষক কি না তাদের অপমান করছে, যারা তার সবজি বিনে পয়সায় নিচ্ছে? এতে কৃষক মুখ ফুটে দুটো জবাব দিতেই তার নামের সাথে যুক্ত হয়ে গেল অহংকারী তকমা। সেদিন বিকেলবেলা গ্রামবাসীর কথাগুলো কৃষক বেশ মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করল। গ্রামের মানুষ যেন দুটো ভালো খেতে পায়, এজন্যই তাদের যথাসাধ্য চেষ্টা করত। সে আর অপর দিকে এরা তাকেই এসে হুমকি দিয়ে যাচ্ছে, অহংকারী তকমা লাগাচ্ছে। কৃষকের কি হলো সে নিজেই বুঝতে পারল না। পরদিন ভোর হওয়ার পূর্বেই সে সকল সবজি তুলে নিয়ে চলে গেল শহরের বাজারে, যেখানে চড়া দামে বিক্রি হয়ে গেল তার সব সবজি। হাতে থাকা টাকাগুলোর দিকে তাকিয়ে সে মনে মনে ভাবল, এতদিন আমি তাদের আপনজন মনে করে নিজের আর্থিকভাবে কতই না কষ্ট করেছি। কেউ জিজ্ঞেসও করেনি তার খবর, সে সময়ে সে কেমন আছে। অথচ সময় মতনই সে জিনিস না পেলে তাকে কতই না কথা শোনালো। আমি কেন তাদের কথা চিন্তা করব? আমি এবার থেকে নিজের কথাটাই আগে ভাবব। এই পৃথিবীতে স্বার্থপরেরাই সুখে থাকে। এরপর থেকে সে আর গ্রামবাসীদের কখনো বিনামূল্যে কিছুই দেয়নি। এর ফলে খুব দ্রুতই সবার কাছে সেসব জিনিসের মূল্য দিতে লাগলো। বুঝলাম, কথায় আছে না, মাগনা দই খেয়ে পাইতা লই। যখন কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দিতে হয় তখনই মানুষ বোঝে। আর যারা সব সময় ফ্রি জিনিসে চলতে অভ্যস্ত তারা সেটার কদর করবে না, কারণ সে বুঝেও না অর্থের বিনিময়ে কেনা জিনিস বা অন্যের শ্রম দিয়ে করা কাজের গুরুত্বটা কী হতে পারে। আর যারা বিভিন্ন সময় অর্থের বিনিময়ে কিছু ক্রয় করে তারা যেমন বুঝে নিজের অর্থের জ্বালা, তেমনি অন্যের শ্রমের মর্যাদাটাও দিতে জানে। এখানে অর্থ নয়, আমি বুঝিয়েছি সম্মানের কথাটা। একবার খেয়াল করতো, তুই কি ভেবেছিস কৃষককে পরবর্তীতে কেউ কিছু বলেনি? অবশ্যই বলেছে, কিন্তু তাদের কথায় পাত্তা না দিয়েও সে নিজের সিদ্ধান্তে স্থির ছিল। কারণ যারা ফ্রিতে সবজি নিত তারা ভেবেছিল হয়তো কটু কথা বললে সে রাগ করে হলেও দিবে, যেটাতে তাদের লাভই ছিল। যাকগে সে কথা। এবার গল্পের মোরাল বলি। সূচনা আজ লাশ হয়ে পড়ে আছে। এতে কারোর দোষের থেকে ওর নিজের দোষী বেশি। হার মেনে নেওয়াটা কি ঠিক হলো? একটু পর পুলিশ আসবে, পোস্টমর্টেম হবে, তারপর জানাজা, দাফন, কত কিছু। ওর কি কষ্ট হচ্ছে না? জানি না, তবে ওর মৃত্যুতেই পরিবারের সবাই সামিল আছে। শোনো মেয়ে, আমি চাই এই লাশ চলে যাওয়ার পর তুমি আজকেই আমার বাপরে বিয়ে করো। আমার বিয়ে ভাঙছে, আর আমার বাপটাও এখন একলা। আজ সন্ধেবেলায় কাজীটিকে বিয়া পড়াই দিতে চাই। পিছন দিক থেকে আসা কথাগুলো শুনে জাফরিন বলল,
আমার বিয়ে আপনার বাপের সাথে মানে আমার আসিফরে বিয়ে করবা, সূচনা জামাই, তোমার বেয়াই। দুনিয়াতে ছেলের অভাব পড়েছে যে আপনার কাপুরুষ ছেলেকে বিয়ে করতে হবে আমার? প্রয়োজনে একজন সৎ রিক্সা চালককে বিয়ে করে সুখী হব, তবু আপনার কাপুরুষ ছেলেকে বিয়ে করব না। মুখ সামলে কথা কও। আমি সূচনা না। আপনি ভাবলেন কি করে আপনার ছেলেকে আমি বিয়ে করব, যার বউ আজ আত্মহত্যা করেছে আর যার লাশটাও এখনও বাড়ির উঠোনেই রয়েছে? ওসব ব্যাপার না, বেটা মানুষের একটু দোষ থাকতেই পারে। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আছিলাম। আপনি ছিলেন বলেই অন্যকে থাকতে হবে এমনটা নয়। আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। বিয়ে না বললে তোমার বোন এই বাড়িতে থাকতে পারবো? আমার বোন এই বাড়িতে না থাকলেই হবে। তার জন্য আমার বাবা যা রেখে গেছেন তা আপনাদের লোভের থেকেও অনেক বেশি। জাফরিনের শরীর রাগে দুঃখে কাঁপছে। সে তার বড় বোন জামাইকে সবটা জানালে সে ভীষণ রেগে গেল। ততক্ষণে পুলিশ এসে সূচনাকে নিয়ে গেছে। জাফরিন ব্যাগ গুছিয়ে ইউবানের সাথে বের হবে। এমন সময় তার বড় বোন এসে হাত ধরে বলল, জাফরিন যাস না, একটু দাঁড়া, আমি কি বলতে চাই একটু বুঝে নিয়ে তারপর না হয় যাস। তুমি কী চাচ্ছ আপু? এটাই যে দুই বোন একসাথে থাকবো, বাবা নেই, তোমার চোখের সামনে থাকলে তুমি শান্তি পাবে এসব? না আসলে আপু, আপনার শাশুড়ি যা বলেছে সেই কথাটা আপনি এভাবে মেনে নিলেন? সে আমাকে আমার ছেলের কসম দিয়েছে, আর তুই যদি চলে যাস তাহলে আজকের পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এবার তার স্বামী রাগ করে বললেন, জেমি, যে যা বলে তাই শুনে নাচতে যাওয়ার অভ্যেস বাদ দাও। যেখানে আমি কিংবা ইয়াকুব পরের ছেলে হয়ে চিন্তা করছি কিভাবে তোমার বোনের জীবনটা সুখের করে তোলা যায়, আর তুমি ভাবছো থাকবে ডুবাতে। এতে ক্ষতি কি? আপনার ছোট ভাই। আপা, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু আজকের পর আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। সূচনা আপুর জায়গায় আপনি আমাকে নরকবাস করাতে চাচ্ছেন, যার জন্য মেয়েটা মরেই গেল। কিন্তু দুঃখিত, আমি আপনার কথাটাই রাখলাম। আজ থেকে আমি আপনার কেউ নই, না আপনি আমার। আম্মা, আপনি চাইছেন আপনার ছোট মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক? আমার স্বামী সন্তানদের নিয়ে আমি সারাদিন অশান্তিতে থাকি? বড় মেয়ের কথা শুনে জাফরিনের মা জিজ্ঞেস করলেন, জাফরিনের জন্য তুমি কেন অশান্তিতে থাকবে? ও তো আর তোমার সংসারে গিয়ে বসে রয়নি। কিছুক্ষণ আগে মা এসে সরাসরি বলে গেছেন, জাফরিন যদি বিয়েতে রাজি না হয় তাহলে সে আমার হাতে এক গ্লাস পানিও খাবে না। বেশ তো, না খেলে দিবে না তুমি? এখানে জাফরিনকে টানার কোনো কারণ তো আমি দেখছি না। তুমি কি এসব বলার জন্য আমাকে কল দিয়েছ? আপনি একটু বুঝিয়ে বলুন না, আপনার কথা সে শুনবে। ঠিক কী কথা বলতে বলছো তুমি? তোমার দেবরের সাথে বিয়ের কথা? আম্মা, জাফরিনের বিয়ে ভেঙেছে একবার না দুইবার, আর ওর একটা ভবিষ্যৎ আছে। কি হবে বিদেশে পাঠিয়ে লেখাপড়া করিয়ে? সেই তো শেষ অবধি রান্না করে দাঁড়িয়ে আগুনের তাপে রাখতেই হবে। তার চেয়ে এটা কি ভালো হয় না? সারা জীবন সে আমার সাথে থাকবে, আমি নিজে ওকে সবটা দিয়ে আগলে রাখবো। আখেরে কিন্তু লাভটা জাফরিনের হবে। কে জেনে শুনে বিয়ে ভাঙা মেয়েকে বিয়ে করতে চাইবে? আমার মেয়েকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, নিজের সংসারে মনোযোগ দিয়ে করো। তুমি স্বীয় স্বার্থ দেখতে দেখতে নিজের বোনের ক্ষতি চেয়ে বসেছ। তোমাকে বিয়ে দিয়ে যে ভুল আমি করেছিলাম সেটার খেসারত আমার ছোট মেয়ে দিবে না, এটা মনে রেখো। এসব বলার জন্য এখানে আর কল দিবে না, অন্য কথা বলার হলে বলবে। মায়ের পাশে বসেছিল জাফরিন। বড় বোনের কথা শুনে কিছুটা স্তব্ধ হয়ে বসে রইল সে। কিভাবে বড় আপা এই চিন্তাটা করতে পারে সে ভেবেই পাচ্ছে না, অথচ দুলাভাই তাকে সাফ জানিয়ে দিয়েছে এটা কোনো দিনও সম্ভব নয়। জাফরিনদের শহরের বাসায় কাজ ধরেছে। কিছুটা পরিবর্তন আনার পর এখানে একটা ইতিমখানা বা বৃদ্ধাশ্রম করার চিন্তাভাবনা রয়েছে জাফরিনের মা। খুব দ্রুতই দেশের বাহিরে চলে যাবে ছোট মেয়ে। বড় দুই মেয়ে নিজ সংসার আগে থেকেই ব্যস্ত। তার দিন কিভাবে কাটবে? তার স্বামী এত কিছু রেখে গেছেন তার জন্য, অথচ এই সম্পত্তি এখন তার কোনো কাজের নয়। আত্মীয় স্বজনদের দিয়ে কি হবে? তাদের যথেষ্ট আছে। এমন কাউকে এসব দান করতে চান বা তাদের পিছনে খরচ করতে চায় যাদের সত্যিই নেই। অন্তত তারা যেন ভালো একটা জীবন পেতে পারে। এই শহরের ফুটপাতে অনেক জীবন রয়েছে যাদের থাকার স্থান কোনো ওভারব্রিজের নিচে। মাথা গোজার মতন একটা ঠাঁই, দুই বেলা দুটো খাওয়া ভাত এবং বাচ্চাদের একটু একটু করে আরবি পড়া শেখাতে চান তিনি। জাফরিন জানে তার মা মৃত্যুর পরবর্তী সময়ের প্রস্তুতি নিচ্ছেন। ইদানিং খুব সামলে সিদ্ধান্ত নেন কিংবা কারোর সাথে কথা বলেন। মায়ের এমন পরিবর্তন জাফরিনকে বেশ টানে। সৃষ্টিকর্তার নিকট কাঁদতে কাঁদতে তার দু চোখের নিচে কালো দাগ বসেছে।
রাতভর সে নফল নামাজে ব্যস্ত থাকে, কিন্তু নিজের সন্তানের প্রতি আরও শক্ত হয়েছেন। তার মেয়েদের নিয়ে অধিক চিন্তা করলেও কারোর নিকট প্রকাশ করেন না। যেমন আজ জাফরিনের চেক আপ আছে। প্লাস্টিক সার্জন জানিয়েছে তার হাতে সার্জারির প্রয়োজন রয়েছে। ক্ষতবিক্ষত হাত জাফরিন লুকিয়ে রাখে ওড়নার আড়ালে। সে হাতে মেহেদি পরতে বেশ পছন্দ করত, অথচ এখন চেষ্টা করে যতটা কম হাত দেখানো যায়। ইউবান তাকে নিয়ে এসেছিল। গাড়িতে ওঠার পর বলল, তোর এই দাগটা দেখে জানিস কি মনে হয়? কি? যেন চাঁদের গায়ে কেউ আঘাত করেছে। কিভাবে বুঝলি? এটা সবাই বলে। ডায়ালগটা পুরনো হয়েছে, নতুন কিছু ট্রাই করতে হবে। আর মাত্র 7 দিন আছে সেখানে। আমাদের কথা মনে হলে খারাপ লাগবে না? লাগবে, না বললে মিথ্যে বলা হবে। কিন্তু কি বলো তো ভাইয়া, এভাবে তো কারোর জন্য কেউ থেমে থাকে না। আজ সব ঠিক থাকলে এই সময় আমি আমার লাইফের বেস্ট সময় কাটাতাম, তাই নয় কি? অথচ দেখো, এখন এই ডাক্তার ওই ডাক্তার করতে করতে শেষ। ভাগ্যিস বাবার কোম্পানির লোক বিশেষ সংক্রান্ত সব কিছুর ভার নিয়েছে, এজন্যই আমাদের একটু স্বস্তি। ইউবান তাকিয়ে দেখল জাফরিনের কান্না আটকে রাখার চেষ্টা চলছে। অপরদিকে ইউবান তাকে সামলে বলল, ফ্রুটস নিব? আসেই তো কয়েকদিন, আবার দেখা পাই না পাই। চলো আজ কিছু রিচ ফুড খাবো। অসুস্থ শরীরের অসুখ কিছুই না, যদি মন ভালো থাকে। মনের অসুখ মহামারী, যা শরীরকে পুড়িয়ে ফেলে। লাউড মিউজিকের কারণে কুঞ্জু ঠিক মতন মাসুদের কথাগুলো শুনতে পারছে না। ক্লাব থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে বলল, এবার বল কি বলেছিস? এখন তুই ক্লাবে? আজ উইকেন্ড তো, ক্লাবে থাকবো না? তোর সাথে কে? আপাতত কেউ নেই, তবে নিজে ড্রাইভ করিস না, কেস খেয়ে যাবি ট্রাফিক ভাঙার কারণে। এখন আমি নিজে সারিয়ে আনবো। বাদ দে এসব। তোর ওই দিকের খবর কি? আজ 17 দিন হয়ে এলো, কবে ফিরবি? এই তো 7 দিন পর। আচ্ছা, তুই আমাদের শহরের বেস্ট প্লাস্টিক সার্জারির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবি? কেন? আমার চেহারা সার্জারি করে তোর চাঁদ মুখখানা বসাবো আমার মুখে। তুই প্রেমিক পুরুষ না, যেটা বলেছি সেটা কর। তাদের নিয়ে আসছিস? দাদার প্রথম স্ত্রী? এখনও জানি না, তবে চেষ্টা করব। না হলেও একজন নিয়ে ফিরছি। তোকে যা বলেছি সেটা কর। ফোন রেখে দিয়ে মাসুদ বারান্দায় পা মেলে বসল। এই পরিবারের প্রতি তার আলাদা মায়া জন্মেছে। গ্র্যানি বা বাবা কি তাকে ভুল বুঝবে? সে যে সতীন এবং সৎ ছেলে সমেত পুরো পরিবার নিয়ে যাচ্ছে তাদের জন্য সারপ্রাইজ হিসেবে। হঠাৎই উঠে দাঁড়িয়ে পাশ ফিরতে এসে কারোর সাথে আঘাতপ্রাপ্ত হলো। 60 ওয়াটের মৃদু আলোয় দেখল হাত 2 দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার চোখে মুখে তীব্র ব্যথায় কুকিয়ে সে বসে পড়েছে। ফোনের ফ্ল্যাশ জ্বলতে মাসুদ দেখল শাড়ি পরিহিতা একজন বসে আছে মাটিতে, পায়ের বিদ্যা আঙ্গুল ধরে। বুঝতে আর বাকি রইল না মেয়েটার পায়ে আঘাত করেছে সে। তার কাছে যেতেই সে বলল, প্রয়োজন নেই, আমি সামলে নিতে জানি। অদূরে দাঁড়িয়ে মেয়েটির বাবা সবটা দেখে মনে মনে ভাবলেন, একসময় ওই বিদেশি নারী আমার থেকে আমার বাবাকে নিয়েছিল। আজ যদি আমি তার থেকে তার একমাত্র বংশধরকে নিয়ে যাই, তবে কি হিসেব বরাবর হবে না? আগামী 3 দিন পর জাফরিনদের ফ্লাইট। এই সময়টা সে একান্তভাবে তার পরিবারের সাথে কাটাচ্ছে। মায়ের সাথে থাকছে অধিক সময়, ঠিক যেমন ছোটবেলায় থাকতো। ভাগ্নি সবাই এসে ভিড় জমিয়েছে তার কাছেই। বড় দুলাভাই মেজো আফা ছুটি নিয়েছেন, বড় দুলাভাইও এসেছেন। আসেনি শুধু বড় আফা। সে শুধু জাফরিন নয়, প্রতিটি মানুষের সাথে রাগ করেছে। বাগ্নির গালে লাল দাগ দেখে তাকে জিজ্ঞেস করলে সে বলে, আসতে চেয়েছে বলে তার মা তাকে মেরেছে, কিন্তু বাবা তাদের নিয়ে এসেছে। এটাও জানতে পারে সে তার দাদি প্রতিদিন তার মাকে অনেক কথা শোনায়। মায়ের সাথে কথা বলে না, খাবার দিতে খাবার খায় না। সে চায় যেন জাফরিন বিদেশ না যায়, বিয়েটা হয়। এজন্য দাদি তাদেরকেও বেশ করে কথা শুনিয়েছে। কথাগুলো শুনে বাড়ির প্রতিটি মানুষের মন খারাপ হয়ে যায়। জাফরিন ভেবেছিল যাই হোক, তার চলে যাওয়ার খবর শুনে বড় আপা আসবেন। ছোট থেকে তার কাছে বেশি সময় থেকেছে। মায়ের কাছে কোনো কথা বলতে না পারলেই বড় আপাকে বলেছে, অথচ আজ সে নেই। সামান্য অভিমানে কত দূরের মানুষ হয়ে গেল। মান অভিমান বলে জাফরিন নিজেই তাকে কল দিল। কল রিসিভ করে সে বলল, কি জানতে কল দিয়েছিস? আমি বেঁচে আছি নাকি মরে গেছি, এটা দেখার জন্য? আপা, আমি আগামী পরশু চলে যাব। যাবি তো আমাকে মরার জন্য রেখে যাবি। সূচনার মতন আমার মরা ছাড়া আর উপায় থাকবে না। কি হবে বিদেশ গিয়ে? নোংরামি করার খুব দরকার। নিমিষে জাফরিনের মন বিক্ষিপ্ত হয়ে গেল। সে দ্বিগুণ রাগের সাথে জবাব দিল,
বেশ, তবে মরেই যান, কথা দিচ্ছি। সূচনার পরিবার যে সকল আইনি পদক্ষেপ নেয়নি, আমি সব নিব আপনার জন্য, আর এমন সামাজিক কীটগুলোকে শাস্তির ব্যবস্থা করব। জাফরিন চলে যাওয়ার আগের দিন সকালে চূড়ান্ত ঝামেলাটা হলো। সূচনার খুনের ব্যাপারে পুলিশ এসে সার্চ করলো জাফরিনকে। থানায় করা মামলার প্রধান আসামি হিসাবে দায়ী করা হয়েছে তাকে। অফিসার এসে জাফরিনকে জিজ্ঞেস করলেন, আপনি সূচনাকে চিনেন? জি। কত বছর যাবত তার স্বামীর সাথে আপনার সম্পর্ক? ঠিক কেমন সম্পর্কের কথা বলছেন, আমি কি একটু জানতে পারি? যেমন সম্পর্ক থাকলে একজন মেয়ে অন্য মেয়েকে আত্মহত্যা করতে মোটিভেট করতে পারে। আত্মহত্যা নিশ্চয়ই কোনো সুখকর কাজ নয় যে করতে মোটিভেট করলাম, আর সে করেই ফেলল। আর তাছাড়া আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে আমাকে জিজ্ঞাসাবাদ করার? এমনি এমনি তো আপনার সাথে তামাশা করতে আসিনি ম্যাডাম। আপনি প্রশ্ন না ঘুরিয়ে সরাসরি জবাব দিন। আপনিও না ঘুরিয়ে সরাসরি প্রশ্ন করুন, আপনার সাথে ভিকটিমের স্বামীর কেমন সম্পর্ক? সে আমার বড় দুলাভাই আসলাম সাহেবের ছোট ভাই। তার সাথে আমার আর 5টা মানুষের মতোই সম্পর্ক। আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনি এবং তার স্বামী দুজনে মিলে বাধ্য করেছেন ভিকটিমকে আত্মহত্যা করতে, কারণ আপনাদের প্রেমের সম্পর্ক চলছে 4 বছর যাবৎ। এবার জাফরিন না হেসে পারল না, ফিক করে হেসে বলল, একটু খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন। সম্প্রতি আমার বিয়ে ভেঙেছে, এবং সেটাও আমার প্রেমের বিয়েই ছিল। এর উপর গুঞ্জন উঠেছে আমার চাচাতো ভাইয়ের সাথেও আমার প্রেমের সম্পর্ক। আচ্ছা বাদ দিন এটাও, সব থেকে বড় কথা ওই যে দেওয়ালে যার ছবি দেখছেন আমার সাথে, সে আমার মামাতো ভাই, তার সাথেও আমার প্রেমের গুঞ্জন রয়েছে। আজ আবার এটা, আসলে আমি কনফিউজড। আমার প্রেমটা কার সাথে হয়েছিল? আপনি আমার সাথে মশকরা করছেন? জি না, আমি এটা বোঝাতে চাচ্ছি যে শোনা কথায় সব হয় না, আমার বিরুদ্ধে প্রমাণ তো লাগবে। ভিকটিমের মা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, কারণ দুর্ঘটনার পরেই আপনাদের বিয়ের কথা চলেছে। একপাক্ষিক কিছুই হয়নি, আর তাছাড়া আমার এই বিষয় নিয়ে কিছুই বলার নেই। যদি করতে হয় তবে সূচনার স্বামী এবং শাশুড়িকে জিজ্ঞেস করুন। ঠিক সেই মুহূর্তে জাফরিনের বড় মামা চলে আসে। তিনি অফিসারের সাথে কথা বললেন। পরিচয় দেওয়ার পূর্বেই তাকে চিনতে পারেন। তিনি নিশ্চয়তা দেন এসবের সঠিকভাবে তদন্ত করার, কিন্তু জাফরিন এই মুহূর্তে দেশ ছেড়ে যেতে পারবে না বলেও জানান। আগামী সপ্তাহে কেস কোর্টে উঠবে, এরপর দেখা যাবে কি হয়। পুলিশ চলে যাওয়ার পর চিন্তার ভাঁজ পড়ল সবার কপালে, বিশেষ করে জাফরিনের মায়ের। আসলাম সাহেব সবটা জানতে পেরে খুব দ্রুতই ছুটে আসলেন তাদের কাছে। মামা সাহেব উপরস্থ কর্মকর্তা তার বন্ধুকে কল দিলে তিনি বললেন, যদি ভিকটিমের পরিবার থেকে কেউ একজন তাকে নির্দোষ বলে লিখিত দেয় তবে বাকিটা উনি দেখবেন, না হলে আগামী সপ্তাহ অবধি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এবার আসলাম সাহেব সরাসরি কথা বললেন সূচনার পরিবারের সাথে। জাফরিনের কোনো দোষ নেই এতে তালই সাহেব, আমি গ্যারান্টি দিচ্ছি এটা। আপনি সেদিন কোথায় ছিলেন? যেদিন আমার মেয়ে মারা গেল সেদিন তো আপনার শালী সেখানেই ছিল, কারণ নিশ্চয়ই আপনি জানেন আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, আর মেয়েটার জীবনে অনেক সমস্যা লেগেই আছে। এই তো সে আগামীকাল স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে, কিন্তু পুলিশ বিধিনিষেধ দিয়ে গেল। এভাবে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবেন না। আর আমার মেয়েটা যে মরে গেল। জাফরিনের মেজো আপা এই কথাতে ভীষণ রেগে গেলেন। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মামা নিষেধ করলেন। এই মুহূর্তে তাদের মাথা ঠান্ডা রাখতেই হবে, প্রয়োজন পড়লে নিচু হয়ে কথা বলতে হবে, তাদের নিজেদের ভালোর জন্য। আপনারা যা ভাবছেন এমন নয়, জাফরিনের সাথে আমার কুলাঙ্গার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। আপনারা যা শুনছেন সবটা ভুল। হ্যাঁ, আমার মা বলেছিল বিয়ের কথা, কিন্তু জাফরিন রাজি হয়নি, তাই তো সে চলে যাচ্ছে দেশ থেকে। অপর পাশ থেকে কেউ একজন বলল, হ্যাঁ, ওই মেয়েটা তখনই রাগারাগি করে বাড়ি থেকে চলে যায়। ওর দোষ নাই, অযথা ওর যাওয়াটা আটকালে এতে মেয়েটার সাথে খারাপ হবে। ও সাহায্য করলে হয়তো সৃষ্টিকর্তা আমাদের মেয়ের প্রতি রহম করবে। আচ্ছা বেশ, আমাদের কি করতে হবে? বেশি কিছু নয়, আপনাদের লিখিত দিলেই হবে যে জাফরিনের প্রতি কোনো অভিযোগ নেই, বাকিটা হয়ে যাবে। মাসুদ যখন এই বিষয় সম্পর্কে জানতে পারল তখন মনে মনে বলল, এই মেয়ে কি চলন্ত সমস্যার মেট্রো রেল? এত সমস্যা কেন তাকে ঘিরেই? মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, এরপর তাদের বেরোতে হবে। আর এখন কিনা এই মেয়ে কেসে ফেসেছে। রাগে তার কপালে দুটো শিরা ফুলে উঠেছে। ভুল হয়েছে একটাই, সেদিন রাতেই তাকে এখানে নিয়ে আসা উচিত ছিল। তার কাজ শেষ হলে ছেড়ে দিত, অথচ তার প্রতি অমোঘ মায়ার শেষ হবে কি করে? এমিলিকে সে বলল বিষয়টা মিটিয়ে নিতে,
প্রয়োজন হলে টাকা দিয়েও মিটিয়ে নিতে। তখন এমিলি জানালো তার পরিবার থেকে সব মিটিয়ে নিয়েছে। যাক, তবে মেয়েটার পরিবার এতটাও তবে ফেলনা নয়, সাপোর্ট করার ক্ষমতা তাদের আছে, তবে বিপদ মোকাবিলা করতে জানে ঠান্ডা মাথায়। কিন্তু স্যার, আমার মনে হয় মিস জাফরিন নিজেই সমস্যাগুলো ক্রিয়েট করে। মিস এমিলি, আপনি কি নিজের সমস্যা ক্রিয়েট করে আপনার নিজের শরীরের অংশ পুড়িয়ে ফেলবেন, নাকি এমন একটা মার্ডার কেসে জড়াবেন? দুঃখিত স্যার, আমি পরবর্তী সময়ে আমার শব্দ চয়নে কেয়ারফুল হব। মাসুদ কিছু না বলে উঠে দাঁড়ালো। এমিলি তার পিছনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, জাফরিন নামের মেয়েটার পিছনে ছায়ার মতো লেগে থাকা এই মাসুদ যে তাকে আগলে রেখেছে, যে তার জীবনে জমিয়ে রাখা সব স্নেহ, ভালোবাসা, ইচ্ছে কিংবা অভিমান ঢেলে দিবে মেয়েটার মাঝে, সে কি মেনে নিতে পারবে? কারণ প্রেমিক পুরুষ হিসাবে মাসুদ যে বড্ড অভিমানী প্রজাতির পুরুষ। জাফরিন বুঝবে তো তাকে? সাফা গুঞ্জনে চারপাশে মানুষ কথা বলছে। এই মাস্টার বাড়িতে কয়েকদিন যাবৎ কারা যেন থাকছে, তাও আবার বিদেশি। আসার পর মাস্টারের সব ঋণ শোধ করেছে। নিত্যদিন বাজার থেকে ব্যাগ ভরে বাজার নিয়ে আসে। বাড়ির বাইরে দাঁড়ানো থেকে সারি করে দামি গাড়ি, সব বিদেশি লোকজনের মতনই লাগে। আবার সেদিন বারান্দায় মাস্টারের বড় মেয়ের সাথে এক ছেলেকে দেখেছে, পাশের বাড়ির লোক, পুরো যেন সিনেমার নায়ক নায়িকা। এমন ভঙ্গিতে দাঁড়িয়েছিল তারা। মাস্টার কি বড় মেয়ের জন্য বিদেশি পাত্র ঠিক করেছে? মাস্টার এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি চায়ের দোকানে বসেছিলেন অনেকের সাথে। দীর্ঘ কয়েক বছর পর এখানে বসা। তার জন্ম হয়েছে যুদ্ধের সময়। এই এলাকার সবার কাছে সে মাস্টার নামেই বেশি পরিচিত। অন্যের সন্তান মানুষ করলেও করতে পারেনি নিজের সন্তান, কারণ ছেলেটা অল্প বয়সে জুয়ারিদের খাতায় নাম লিখিয়েছে। বারবার জেলে যেত, আর তাকে ছাড়াতে মাস্টার দাঁত দেনা কিংবা সুদে টাকা নিত। এভাবে যখন ঋণের বোঝা বাড়ল, তখন আর বসা হতো না চায়ের দোকানে। 5টা টাকাও যে অনেক ছিল তখন, কিন্তু এখন ঋণ নেই, তাই বসেছে এখানে। সবাই যখন জিজ্ঞেস করলো, তখন সে বলল ছেলেটা নাকি তার ভাতিজা লাগে। তার বাবা বিদেশে বিয়ে করেছে সেই ঘরের, দেশে এসেছে তাদের নিতে, কিন্তু সে বিশ্বাস পাচ্ছে না। অপরদিকে সে তার ঋণ শোধ করেছে তাও বিশ্বাস পায় না। ঘরে জোয়ান যুবতী মেয়ে নিয়ে থাকে, তাই তারা যদি সাহায্য করে ওই ছেলের সাথে বিয়ে দিতে, তাহলে বেশ উপকারী হইতো তার। তোমাদের তো নিয়ে যেতে চাই, আর জোর করলে কি রাজি হবে? তোমরা ভাইয়েরা আমারে একটুকু সাহায্য করবা না? এই ছেলে যাওয়ার পর কেউ আমার মেয়েরে বিয়ে করবে? কোনো সম্বন্ধ আসবে? এমনিতে আমার পোড়া কপাল। আর তাছাড়া একবার ভাবো, বিদেশে এত ধনী লোক, শুনলাম কোম্পানি আছে। আমার মেয়ে যদি আর বউ হয়ে যায়, তাহলে গ্রামবাসীর জন্য কিছু করব না? অবশ্যই করবে, আমি বলতেছি করবে। তাহলে এখন কি করা যায়? এই ছেলে বাংলায় তো বুঝে না, আর আজ রাতেই তোমরা সবাই আমার বাড়ি আসো। জোর করে ধরো তারে। বিয়ে না করতে চাইলে জোর করবা, সব তোমাদের হাতে। কিন্তু আমি কিছুই জানি না, মনে থাকবে? আচ্ছা, তবে রাতে আমরা আসতেছি। তুমি পারলে মিষ্টির ব্যবস্থা করিও। বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সূচনার বাবা মা জাফরিনের বিরুদ্ধে দেওয়া স্টেটমেন্ট তুলে নিয়েছে। এইটা শুনে এক দফা বিরক্ত হলেন বড় আপার শাশুড়ি। তিনি ইচ্ছে করে সেদিন বারবার ছোট ছেলের সাথে জাফরিনের নামটা নিয়েছেন, যেন হুট করে কোনো ব্যক্তি শুনে এটাই ধারণা করতে বাধ্য হয় যে জাফরিনের সাথে সূচনার স্বামীর অনৈতিক সম্পর্ক ছিল, যেটা সহ্য করতে না পেরে মেয়েটা আত্মহত্যা করেছে। যেহেতু জাফরিনের আগেও বিয়ে ভেঙেছে, তাই মানুষকে এটা বিশ্বাস করানো সব থেকে বেশি সহজ ছিল। এমনটা হয়েও ছিল, কিন্তু নিজ বড় ছেলের কারণে আর ছোট ভাইয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। সে তো নিজেরটা ভালোই বুঝে নিয়েছে। লাখ লাখ টাকা সম্পত্তি পেয়েছে শ্বশুরবাড়ি থেকে, কিন্তু যেই ছোট ভাইটা একটু সুখের মুখ দেখবে, তখনই বড় ভাই নিজের আপন ভাইয়ের শত্রু হয়ে গেল। ছোট ভাই যদি টাকা পয়সা সঠিক ব্যবহার করে, তার থেকে বেশি টাকার মালিক হয়। এই কারণেই সে নিজের শালিকে তার ভাইয়ের সাথে বিয়ে দিল না বলে তীব্র ধারণা নিয়ে বসে আছেন বড় আপার একমাত্র শাশুড়ি। জাফরিনের অভিযোগ তুলে নেওয়া হয়েছে, সেটা তিনি জানতে পারেন বেলা 10টার দিকে। কিন্তু তার মাথায় বাজ পড়ল সেই সময়, যখন তিনি জানতে পারলেন যদি তারা লিখিত না দিত, তাহলে জাফরিন বিদেশ যেতে পারত না, যতদিন না কেস চলত। এমনটা শুনে তার জ্ঞান যায় যায় অবস্থা হয়ে গেল। এতক্ষণে তো সবাই বেরিয়েও গেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে কান্না আটকে রাখতে পারল না সে। আসলে মুখ ডেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বড় আপা তার জন্য সকালে নাস্তা নিয়ে যেতে সেগুলো নিয়ে যেতে বলল। তাকে আরও কড়াভাবে হুমকি দিয়ে বলল,
আমার সংসারের তুমি এত বড় ক্ষতি করবা জানলে কোনো দিনও তোমারে আমি এই সংসারে আনতাম না। তুমি আমার ঘরের দ্বারে কাছেও আসবা না। যদি আসো তাহলে আমি গলায় দড়ি দিব। গ্রামবাসী প্রস্তুতি নিয়ে এসেছে আজ মাসুদের সাথে মাস্টার এর মেয়ের বিয়ের জন্য। কেউ কেউ ঝামেলায় জড়াতে চায়নি, কারণ তারা দেখেছে ওই বাড়ির সামনে যে কয়েকজন কালো পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কয়েকজনের সাথে নিয়মিত পুলিশ যোগাযোগ রাখছে। তাছাড়া ছেলেটাকে দেখেও মনে হয় না যে সে এত সহজে সবার সাথে কথা মেনে নিয়ে বিয়ে করবে। এই মাস্টারের উপকার করতে গিয়ে শেষমেশ বিপদে পড়বে নাকি? এর চেয়ে ভালো দূর থেকে তামাশা দেখবে। আর যদি সত্যি লাভবান হওয়া যায় তবে শেষ সময়ে গিয়ে দাঁড়াবে তাদের কাছে। দলের নেতা বারবার সবাইকে বুঝিয়ে সে বাড়িতে নিয়ে যাচ্ছে, কাকে কি বলতে হবে, কে কি করবে। তারা সবাই যখন বাড়িতে প্রবেশ করলো তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাস্টার এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আরে আপনারা সবাই কোনো প্রয়োজনে? প্রয়োজন তো অনেক মাস্টার, কিন্তু কথা হইল তোমার বাড়িতে এক যুবক পোলা দেখি। কে সে? দীর্ঘশ্বাস ফেলার ভঙ্গিতে মাস্টার বললেন, সেই তো পরিচয় দিতেছে আমার বাবার নাতি হিসেবে। মানে আমার বাপে নাকি বিদেশে আরেকটা বিয়ে করেছে, সেখানের গড়ের যে ছেলে হয়েছে তার ছেলে। কোনো বিদেশি মানুষ কি কইলেও আর বিশ্বাস করে নিছ? মাস্টার, তোমারে তো বুদ্ধিমান জানতাম, তুমি এত বড় একটা ভুল কেমনে করলা? আর এই ছেলেরে তুমি বাড়িতে থাকতে দিছ যখন ঘরে তোমার যুবতী মেয়ে আছে? না, এটা মেনে নেওয়া যায় না। ভাই আপনাকেও পায়ে ধরি, আমার মেয়েরে এমন অপবাদ দিয়েন না। ওর বিয়ে শাদী হবে না, আর আমরা তো ওই ছেলের সাথে বিদেশ যাইতেছি। বিদেশ যাইতেছো যাও, আমাকের কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে অবিবাহিত মেয়েকে সাথে নিয়ে ওই ছেলের সাথে যাবা, এটাতে আমাকেও আপত্তি আছে। কি বলো সবাই? ভিতর থেকে সবাই বেরিয়ে এসেছে। এমন কথা শুনে চিন্তার ভাঁজ পড়ল বাড়ির গিন্নির কপালে। মাথায় আঁচল তুলে দিয়ে সে জিজ্ঞেস করল, আপনারা কি বলতে চাচ্ছেন? ভাবি সাহেব, আমরা চাইতেছি ওই পোলায় যেহেতু আপনাদের নিয়ে বিদেশে যাইতেছে, তাহলে কেন আপনার মেয়ের সুচিত্রাকে বিয়ে করেই নিয়ে যাক। আমরা গ্রামবাসীরাও একটু শান্তি পাবো, আর 5 গ্রামের মানুষ কিছু বলার আগে ভেবে চিনতে পড়বে। আরে কে আসিস যা, ওই ছেলেরে ডাক দিয়ে নিয়ে আয়। কথোপকথন সবটাই বেশ ভালোভাবেই বুঝতে পারল এমিলি। নিজের গায়ে শাল জড়িয়ে সে বেরিয়ে এলো মাসুদের জন্য বরাদ্দকৃত ঘর থেকে। এই সময়টুকু সে ছিল মাসুদের স্পর্শের সাথে। যে মেয়েটা তার সাথে ছায়ার মতন থাকে, কিন্তু তাকে স্পর্শ অবধি করতে পারে না, সেই মেয়ের মনের ভিতরের অস্থিরতা অন্য কোনো মানুষ আন্দাজও করতে পারে না। গতকাল রাতেই মাসুদ বেরিয়ে গেছে এ বাড়ি থেকে। তার উপর দায়িত্ব দিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে যথাযথ সময়ে এয়ারপোর্টে প্রবেশ করার। মাসুদের মনে হচ্ছিল জাফরিন নামক মেয়েটা আবারও কোনো বিপদে পড়বে। এই সময়টা তার কাছে থাকাটা শ্রেয়। যে অবধি তাকে নিয়ে স্পেনের মাটিতে না নামছে সেই অবধি দ্বিতীয় কোনো ঝুঁকি সে নিতে চায় না। এমিলি এসে দাঁড়াতে একদল পিনপিনে বাতাস এসে লাগলো তার গায়ে। মন খারাপ তীব্র হলো। সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ চক্রান্ত করে বসেছে মাসুদের বিরুদ্ধে। জোরে শ্বাস টেনে নিয়ে সামনে এগিয়ে যায় এমিলি। এরপর আদৌ ভাঙা বাংলা ভাষায় বলল, দুঃখিত, আপনারা স্যারকে পাবেন না। ইতিমধ্যে স্যার বেরিয়ে গেছেন এবং আমাকে বলে গেছেন আমিও যেন খুব দ্রুত আপনাদের নিয়ে রওনা হই। তাই আপনাদের অনুরোধ করব ঘণ্টাখানেক সময়ের মধ্যে তৈরি হয়ে আমাকে জানাতে। গ্রামবাসী অবাক চোখে তাকিয়ে রইল মাস্টারের মুখের দিকে। তারা হতাশ হয়ে ফিরে গেলেন নিজের গন্তব্যে। মায়ের বুক থেকে জাফরিন নিজেকে ছাড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো ফুপিয়ে। মেয়েটা আজ মায়ের থেকেও আলাদা হয়ে যাচ্ছে। ভেবেছিল যত রাগ থাকুক না কেন আজ বড় আপা আসবেন, তাকে বুকে জড়িয়ে ধরে বলবে, যাই হয়েছে থাক, মন খারাপ করিস না, আমি তোর ভালো চাই, কিন্তু আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক এটা আমি চাই না। ভালোভাবে থাকিস বোন। কিন্তু এমন কিছুই হলো না। আপা এলেন না তার সাথে দেখা করতে। দুলাভাই এসে জানালেন যে তার আপা আসার সময় তার জন্য আচার পাঠিয়েছেন, কিন্তু জাফরিন জানে আপা এটা পাঠায়নি, দুলাভাই নিজ থেকেই নিয়ে এসেছেন। এটা নিয়েও তাদের দুজনের মাঝে তর্ক হয়েছে। মেজো আপা তাকে নতুন এক জোড়া দুল দিয়ে বললেন, শোনো বোন, পরদেশে তো আমরা জানি না মানুষ কেমন কি হবে, তুমি সাবধানে থাকবে। অন্য দেশের কালচারের সাথে আমাদের কালচার মিলবে না। আর সব থেকে বড় কথা, নিজের সম্মান নিজেকে বজায় রাখতে হবে। একে একে সবার থেকে বিদায় নেওয়ার পর জাফরিন এগিয়ে গেল ইউবানের দিকে। ইউবান 2 হাতে তাকে আগলে নিল। বুকটা আজ তার ভীষণ খালি হয়ে যাবে। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সুযোগ পেলেই আমি যাব তোর সাথে দেখা করতে। ওখানে আমার এক বন্ধু আছে, আমি তাকে জানিয়েছি যে কোনো বিপদে তুই তার সাথে যোগাযোগ করতে পারবি।
আর হ্যাঁ, ওখানে পৌঁছাতেই তুই প্রয়োজনীয় সকল জিনিসপত্র পেয়ে যাবি, সাবধানে থাকবি। সভা থেকে বিদায় নিয়ে ভিতরে প্রবেশ করলো জাফরিন। স্পেশাল পারমিশনে ফ্লাই করার আগ অবধি তার সাথে থাকবি ইউবান। ওয়েটিং সিটে বসে জাফরিনের দিকে কপি এগিয়ে দিয়ে সে বলল, ভয় পাস নে, আমি জানি তুই কিসের জন্য যাচ্ছিস। তোর ইচ্ছে এবং কাজ সফলভাবে হোক, এটাই কাম্য। বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না। আমার তার ময়নাতদন্তের রিপোর্ট চাই। তুমি কি ব্যবস্থা করে দিতে পারবে? এটা নির্ভর করবে কোম্পানির লোকের উপর। যদি তারা ডাক্তারকে সরাসরি দেয় বা ডাক্তার নিজে তাদের মধ্যে দেয় তাহলে সম্ভব নয়। আমি সবটা জেনেই ফিরব। আর না ফিরলে তুমি তো জানোই তোমাকে কি করতে হবে। হাতের যত্ন নিস, এখানে ইনফেকশন হতে দিস না কিন্তু। কথাগুলো শেষ করে শক্ত হাতে জড়িয়ে নিল তার বোনের হাত। দূর থেকে বসে সবটা দেখে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে রইল মাসুদ। প্রিয় বস্তুটার আশেপাশে কাউকে সহ্য না করার এক অসহনীয় অনুভূতি হচ্ছে তার। সে কি সত্যি এই মেয়েটার প্রেমে পড়েছে? শাশুড়ি থেকে এমন অপমান সহ্য করতে পারল না। নিজের রুমে দরজা বন্ধ করল। ফুপিয়ে কেঁদেই চলল সে। বিবাহিত জীবনের এতগুলো বছরে তাকে কেউ কোনো দিনও এতটা অপমান করেনি। নিজ ঘরে বসে দেওয়ালের দিকে তাকাতেই দেখতে পেল টাঙানো ছবিটা। হাস্যোজ্জ্বল চোখে মুখে তাকিয়ে আছে জাফরিন। তার দুই গালে চুমু দিচ্ছে নিজ দুই সন্তান। ছেলের জন্মদিনে তোলা ছবিটা। জাফরিনের মুখটা দেখে ভিতরে কষ্টগুলো তার দুমড়ে মুচড়ে উঠেছে। এই মেয়েটা নিজ সন্তানের থেকে কোনো অংশেই কম ভালোবাসে না সে। তবে কিভাবে মেয়েটা তার কথা মানল না? পর মুহূর্তে মনে হলো, আদৌ কি মেয়েটা সুখী হতো এই সংসারে? লোকে তাকে যত কথাই বলুক না কেন, সে তো জানে তার এই সংসার কতটা সুখের। সূচনা কেন মারা গেল? নাকি তাকে মরে যেতে বাধ্য করা হয়েছে? কি দোষ করেছিল মেয়েটা? মানুষ হিসেবে সবার কিছু চাহিদা রয়েছে। ভালোবেসে নিজ স্বামীর কাছাকাছি যেতে চাওয়াটা কি খুব ভুল ছিল? যে পুরুষ তার এবং স্ত্রীর মাঝের এই গোপন সময়ের কথা মাকে বলে দেয়, মেয়েটাকে নিয়ে তামাশা করতে পারে, সে পুরুষ কি পারত তার বোনকে সুখী করতে? তাকে কি আদৌ ভালোবাসত? হৃদয়ের অন্তঃসত্ত্বা বলে উঠল না, কখনোই না। তার কাছে ছোট্ট ফুলটা কোনোভাবেই মানসিক শান্তি পেত না। সে যে নরপিশাচ, যে নিজের স্বীয় স্ত্রীর সম্মান নিজের ঘরে দোরগোড়ায় এনে তামাশার বস্তু বানিয়েছে। তার কাছে প্রতিটি মেয়েই সমান থাকত। এবার তার নিজের প্রতি নিজের ঘৃণা হতে লাগলো। শাশুড়ির কথায় কত বড় ভুল আবদার সে করে বসেছিল। ভাগ্যিস তার এই আবদার নয়, ভুল আবদার কেউ মেনে নেয়নি। জাফরিন এক বুক মন খারাপ নিয়ে চলে গেছে। এখন সে আর কাঁদতে কাঁদতে তার বুকে এসে মাথা রেখে বলবে না, বড় আপা, আব্বা কই গেল? আব্বা আমাদের এতিম করে কেন গেল? মেয়েটা হয়তো এই সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আগলে ধরে তাকে কাছে টানা হবে না। কে জানে ভাগ্যে কী আছে মেয়েটার সাথে দেখা। জাফরিনের হাতের পোড়াটা নিয়েও বেশ চিন্তিত হলো সে। ইউবান বলেছিল তার সার্জারির প্রয়োজন। কে জানে এখন কোন অবস্থায় রয়েছে। বাহির থেকে কান্নার শব্দে ধ্যানভগ্ন হয় তার। কণ্ঠ শুনে মনে হচ্ছে তার ছোট মেয়েটা কাঁদছে। দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে এসে দেখলো রক্তারক্তি অবস্থা। মেয়েটার দাঁতে লেগে ঠোঁট কেটে গেছে অনেকটা। মেয়েটাকে কাছে টেনে নেবে এমন সময় তার হাত থেকে সো মেরে নাতনিকে নিয়ে গেলেন তার শাশুড়ি। কোলে তুলে নিতে নিতে বললেন, আমাকে ওয়াদা করছিলাম তোমার বোনের সাথে আমার বাপের বিয়া দিবা, কিন্তু তুমি রাখো নাই। এখন তার শাস্তি তোমার পোলাপাইন পাইতাছে। কেমন মা তুমি? বোনের স্বার্থ দেখতে গিয়ে নিজের সন্তানের উপর মৃত্যুর অভিশাপ ডেকে আনতাছ। আম্মা, আপনি অতিরিক্ত কিছুই বললেন না। আপনি যেমন আপনার সন্তানের কথা ভাবছেন, আমার আম্মাও তার সন্তানের কথাই ভেবেছে। সে না চাইলে, আমার বোন রাজি না থাকলে আমার মুখের কথাতেই আপনার বেয়াদব ছেলের কাছে তাকে বিয়ে দিবে। এই কি বললা তুমি? বিস্ফোরিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন ভদ্রমহিলা। কিছুটা কাঁপানো গলায় বড় আপা উত্তর দিলেন, ছোট যদি ওর বউয়ের কথাই আপনার কাছে না বলতো, আর আপনি যদি এতটা বাজে বাসায় সূচনাকে না কথা শোনাতেন, ওর বাবা মারে ডেকে এনে অপমান না করতেন, তাহলে কি ও আত্মহত্যা করত? কেমন পুরুষ আপনার ছেলে, যে নিজের বউয়ের চাহিদাই মেটাতে পারত না, আর সেটা ডাক ডোল পিটিয়ে বলে বেড়াতো বউয়ের নাকি চাহিদা বেশি। সজোরে থাপ্পড় বসিয়ে দিল পুত্রবধূর গালে। রাগে পোষ করে বললেন, বেয়াদব, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি তুই। কিসে তোর এত হামিকা? বেশ আম্মা, আজ আসুক আপনার ছেলে, আমি চলে যাব। আমার কিছুতেই কম নেই, কিন্তু আজকের এই কাজের জন্য আপনি ভবিষ্যতে আপনাকে কাঁদাবে। মনে রাখবেন, অন্তত সে মরা মেয়েটার রুহের হায় লাগবে আপনার।
অ্যানাউন্সমেন্ট শুনে উঠে দাঁড়ালো জাফরিন। উত্তেজনা নাকি ভয় বোঝা গেল না, তবে তার পুরো শরীর মৃদু কাঁপছে। জাফরিন ইউবানের হাত শক্তভাবে জড়িয়ে ধরে বলল, ভয় লাগছে দাদাভাই, আমি যাব না, মায়ের কথা মনে পড়ছে। না যেতে চাইলে বিলম্ব করবি না, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আমার কান্না পাচ্ছে যে, আমি কি করব? কাঁদবি, সব কষ্টকে চাপা থাকতে দিতে হয় না, কিছু কষ্টকে চোখের পানির সাথে বইতে দিতে হয়। মাকে দেখে রেখো, বড় আপার খোঁজ নিও, কথায় আছে জোকের বাঙালি, আপা ওরকমই, তাকে আলাদা করে দিও না। আর মেজো আপা যতই নিজেকে শক্ত মনের মানুষ বলুক না কেন, ঘরে দরজা দিয়ে নীরবে কাঁদতে সে ভালোই জানে। তোকে এত কথা চিন্তা করতে হবে না, তুই আমার কথা শোন। ওখানে আমার একজন কলিগ সম্প্রতি গিয়েছেন, তোর ব্যাপারে সব জানে। পৌঁছে তোর কাজ হবে সময় সুযোগ বুঝে হাতের ট্রিটমেন্ট করানো। আমি সময় হলেই তোকে দেখতে যাবো রে বোন। জাফরন দু হাতে জড়িয়ে দৌড়িয়ে তার ভাইকে, আপন ভাই হলেও হয়তো তাকে এতটা আদর যত্ন করতো না যতটা তার মামাতো ভাই তথাই ইউবান করছে। বোনের মাথায় হাত রেখে তার মাথার চুমু দিয়ে ইউবান বলল, আমার যদি একটা বোন থাকতো না, আমি তাকেও তোর মতন আদর করতাম। কিন্তু কি করবো বল, দেখলাম যে ছোট্ট কোনো বোন নেই, তখন ফুফুকে বললাম, আর ফুফু তোকে ট্রেন থেকে তুলে এনেছিল। আজকে ওইসব বলো না তো, আমি চলে যাচ্ছি। এবার সত্যি যা, ও যে তোর জন্য অপেক্ষা করে আছে সবাই, যা দেরি করিস না। ইউবানের পাশে দাঁড়িয়ে এমিলি বলল, মিস শিকদার, এবার আমাদের যেতে হবে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল, দেরি করা যাবে না। জাফরিন এগিয়ে যেতে ইউবান পিছন ফিরল, চোখ দুটো মুছে রোদে চশমা চোখে হাসি মুখে বিদায় দিল বোনকে। সবটাই দূর থেকে দেখল মাসুদ, নিজের রাগটাকে দমন করে এগিয়ে গেল সে। এমিলি হাসছিল মেয়েটার পাশে পাশে, তার গায়ে এক ধরনের গন্ধ ভেসে আসছে। মাসুদ মাঝে মধ্যে এই গন্ধটার কথা বলছে পুনঃকুঞ্জুকে, এই গন্ধটাই নাকি মাদকতা রয়েছে। গত 2 দিন পূর্বে সে এটাও এমিলিকে বলেছে, যেন দেশে ফিরে কোনো একটা কোম্পানির সাথে কোলাবোরেশন করার প্রজেক্ট হাতে নেয়। তারা নতুন একটা পারফিউম আনবে বাজারে, যেটা থাকবে প্রেয়সীকে উৎসর্গ করা যায়। ফার্স্ট ক্লাসের টিকিট বুক করা হয়েছিল তাদের জন্য। জাফরিন প্রবেশ করে দেখতে পেল সেখানে আরও কয়েকজন বাঙালি রয়েছেন বাকি সিটগুলোতে, পুরোপুরিভাবে ফাঁকা পড়ে আছে। এমিলি জিজ্ঞেস করতে এসে জানালো তাদের বস এভাবে নিয়ে যেতে বলেছেন। জাফরিন যেন তার পছন্দসই সিটে বসে পড়ে এবং যে কোনো সমস্যা হলে তাকে জানানোর জন্য। এটা ছিল জাফরিনের প্রথম প্লেনে ওঠা। সে খেয়াল করলো তার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে। ভয় আতঙ্কে মাথাটা বেশ জিম ধরে এলো। সে আস্তে ধীরে গা এলিয়ে দিল সিটটাতে, 2 চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করতে লাগলো। তার ভয় কেটে গেল যখন একটা হাতের স্পর্শ পেল নিজের হাতে। চোখ মিলিয়ে তাকিয়ে দেখলো একটা বরসার হাত ধরে আছে তার হাত দুটো। উষ্ণ স্পর্শ, ভরসার দৃষ্টিতে তার ভয়টা উবে গেল মুহূর্তেই। জাফরিনের শরীর ধীরে ধীরে কিছুটা ঠিক লাগছিল, কিছুটা ফানি মুখে দিয়ে গলা ভিজিয়ে নিল সে। 2 হাতে নিজের গায়ের ওড়না ঠিক করে বলল, ধন্যবাদ, প্রথমবার বুঝি। জি, এজন্যই হয়তো কিছুটা অস্বস্তি লাগছে। আমারও প্রথমবার প্লেনে ওঠা, বলতে পারেন আপনার মতোই আমিও ভুক্তভোগী, কিন্তু আপনি একটু বেশিই। আপনার সাথে পরিচয় হলো না। আমি জাফরিন শিকদার। আমি সুচিত্রা। কিন্তু আপনি কোথায় যাবেন? আমার বাবা এদের কোম্পানিতে চাকরি করত, গত মাসে অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। কোম্পানি থেকে তাই আমার আগের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, তাই আজ আমি যাচ্ছি। আপনারা? জাফরিনের কথা একটু নড়ে চড়ে বসলো সুচিত্রা, গায়ের আঁচল ঠিক করে বলল, ওই যে ভদ্রমহিলাকে দেখেছেন, তিনি আমার দাদি। ভদ্রমহিলা আজ 52 বছর পর সে তার স্বামীকে দেখতে পাবে এই আশা নিয়ে 7 সাগর পাড়ি দিচ্ছে। ঠিক বুঝলাম না। একই দেশে যেহেতু যাচ্ছি দেখা তো হবেই, তখন না হয় সব গল্প করা যাবে। ঠিক সেই সময় এমিলি এসে জাফরিনকে বলল, ম্যাম আপনি ঠিক আছেন? ডাক্তার এসেছে, আপনাকে একটু চেক আপ করতে চাইছে। আমি ঠিক আছি, ভয়ের কারণেই এমনটা হয়েছিল, এছাড়া আমি ঠিকই আছি। তবু একবার দেখে নিতে দিন, আমাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পারছেন। জাফরিন কিংবা সুচিত্রা বুঝতে পারলো যে অবধি জাফরিন চেক আপ করাবে না সেই অবধি এমিলি দাঁড়িয়ে থাকবে। এই মেয়েটাকে দেখে জাফরিনের কেন যেন ভয় হয়। তার গায়ে থাকা কোট দেখে মনে হয় কর্পোরেট জগতের বিশেষ ব্যক্তি, যে অনেক কিছুই জানে। নিশ্চয়ই তার নির্দেশনায় চলে অনেকেই, অথচ জাফরিনকে সে ম্যাম বলে ডাকাটা তার সমীচীন মনে হয় না।
অনুনয়ের সুরে বলা কথাটাও ফেলতে পারে না সে, তাই রাজি হয়ে যায় চেকআপের জন্য। জাফরিনকে নিয়ে একজন বিমানবালা কিছুটা দূরে বসতে বললে সে জানালার পাশে বসল। খোলা আসমানের দিকে তাকিয়ে রইল সে। ঠিক সেই মুহূর্তে তার মনের অতীতের আসমান ক্ষতবিক্ষত পাখির মতন উঠতে লাগলো। তার বাবার স্মৃতি আজ সে কাটতে পারবে, কেউ নেই তাকার মতো। তার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তাকে কাঁদতে দেখলে তার বোন কিংবা মা ভেঙে পড়বে। বাবার মৃত্যুর 28 দিন পর জাফরিন খুব করে কাঁদল। দুহাতে মুখ ডেকে পুপিয়ে কাঁদতে লাগলো সে। আজ নিজেকে সত্যি এতিম লাগছে তার। মায়ের মুখ চাইলেও দেখতে পারবে না। দীর্ঘ সময় পর জাফরিন নিজেকে সামলে নিল। তাকে শক্ত হতে হবে, কারণ তার বাবার মৃত্যুর রহস্যটা তাকে জানতে হবে। বাবা সে লাস্টে মেল কেন এসেছিল, তাকে গুরুত্বপূর্ণ ফাইলটা অন্য একটা ডিভাইসে রেখে কেন দিতে বলেছিল তার বাবা, এরপর কেন এবার ডিলিট হয়ে যায় জাফরিনের নিজস্ব সেই মেল আইডিটা। এত সব রহস্যের সমাধান করতে জাফরিন এগিয়ে চলেছে এক অজানা গন্তব্যে, যেখানে তাকে দিন রাত পরিশ্রম করে শিখতে হবে বাবার সেই গুপ্ত পদ্ধতি, যে পদ্ধতিতে সে লুকিয়ে রেখেছে সকল তথ্য। জাফরিন এটা অন্তত জানে যে তাকে ভর্তি নিয়ে আসার কথাটা নিছক বাহানা মাত্র। তারা তাকে একটা মাধ্যম হিসেবে নিয়ে যাচ্ছে, সেটাও জাফরিন বুঝতে পেরেছে। তারা ততদিন তার মাথার উপর হাত রাখবে যতদিন তার বাবা সে ডকুমেন্টস না পায়। মেয়েটাকে তারা হালকাভাবে নিয়ে চরম বুলটা করে বসলো। তারা হয়তো বুঝতেই পারেনি জাফরিনকে তারা নিয়ে যাচ্ছে না, বরং জাফরিন নিজে যাচ্ছে তাদের সাথে তার বাবার মৃত্যুর রহস্যটা জানবার জন্য। কারণ তাদের সাথে একই কাদায় মাখামাখি না হলে যে কাদার ভিতরে ডেবে থাকা সেই সুচটা খুঁজে পাওয়া যাবে না। দুচোখ মুখ মুছে সামনে তাকাতে জাফরিন দেখতে পেল ডাক্তার বসে আছে। তারা চেক আপ করে জানালো ঠিক আছে সে। চলে যাওয়ার পর কিছুটা গা এলিয়ে দিল মেয়েটা। ক্লান্ত লাগছে তার ভীষণ। দুচোখ বর করে নেমে এলো ঘুমের প্রজাপতি। সেই সময় জাফরিন অনুভব করতে লাগলো সেদিনের সেনা গন্ধটা, যে গন্ধটা তাকে রাত জাগতে বাধ্য করেছিল। তার মনে হতে লাগলো ধীরে ধীরে হালকা সুগন্ধিযুক্ত ফিনফিনে বাতাস ছুঁয়ে দিচ্ছে তার ঠোঁটে, চোখে, গালে কিংবা শরীরে। খুব করে চাইলেও দুচোখ মিলিয়ে তাকিয়ে দেখতে, কিন্তু চোখ দুটো তার সাথে প্রতারণা করে তাকে নিয়ে গেল গভীর ঘুমের উপবনে। মেয়ে চলে যাওয়ার পর বাড়ির জন্য মন কেমন করছিল জাফরিনের মায়ের। এই সময়টা তার ইদ্যত পালনের ছিল, কিন্তু নিজের অংশ মেয়েটা দেশ ছেড়ে চলে গেল বলেই বাড়ি থেকে বেরিয়েছিল সে। আজ পুনরায় বাড়িতে ফিরে এলো। আসার সময় নাতকুরদের সাথে করে নিয়ে এসেছে। বড় মেয়ের ঘরে ছেলেটা তার কাছেই থাকবে কয়েক মাস। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। নিজ থেকে প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে এখানে আসা। কারণ জেমিয়াস সকালে কল দিয়ে তার শাশুড়ির ব্যাপারে সবটা বলেছে। এটা শোনার পর সে কিছুই জবাব দিতে পারেনি। সে বলেনি ও বাড়ি থেকে বেরিয়ে আয়, তোর বাবা বাড়ি দিয়ে গেছেন সেখানে ওঠ। সে বলেছে মা, তোমার সংসার, তুমি ভুল বুঝতে পেরেছ, অথচ আর কয়েকটা ঘন্টা আগে বুঝতে পারলে না। তাহলে হয়তো আমার ছোট মেয়েটা এক বুক হতাশা নিয়ে যেত না। তুমি জানো না মা, আমার মেয়েটা তোমার পথ চেয়ে বসেছিল। মায়ের এমন কথা শুনে দুচোখ ভিজে এলো তার। জেমি কিছুই বলতে পারল না, শুধু অনুনয়ের সুরে মাকে বলল, মা, ছেলেটার পড়া হচ্ছে না এই বাড়িতে, তোমার কাছে রাখবে? জিজ্ঞেস করতে হবে না, তুমি ওকে পাঠিয়ে দাও, আমি আজ বাড়ি ফিরব। বাড়ি ফিরেই এক সমস্যার সম্মুখীন হলেন তিনি। জোহরের ওয়াক্তে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানোর ব্যবস্থা করেছিলেন। সে জিলেপি জাফরিনদের চাচাদের হাতে দিতে তারা কেউ হাতে নিলই না। উল্টো দুটো কথা শুনিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল, জুতো মেরে গরু দান করার কোনো দরকার নাই। একবার মেয়েকে দিয়ে অপমান করাও, আবার নিজে আসো। আপনারা আমার বড়, আপনাদের সাথে কিসের অপমান? ছোটোর নামে থানায় মামলা দাওনি, আবার আসছো পিরিত দেখাইতে? আমার মেয়েকে মারার চেষ্টা করেছে সে। আপনি তো বড় চাচা, আপনি একটাবার গিয়ে দেখতেন কেমন আছে আমার মেয়েটা। তোমরা আমাদের কোনো কথা শুনেছ যে তোমাদের কথা আমাদের শুনতে হবে? আমার বাইরে সুইসা খাইছ, সব করে দিছি রক্তঘাম করা পরিশ্রম দিয়ে, এখন বসে বসে খাইতেছ তোমরা আমাদের হক নষ্ট করে। আপনাদের হক নষ্ট করিনি। আর এই কথাটা আগেও একদিন বলেছেন, সেদিনও জবাব পেয়েছেন, আজকেও দিচ্ছি। স্বামীর ইনকাম খাওয়াটা তাকে চুষে খাওয়া বলে না। সে আমার স্বামী ছিল, আমি তার দায়িত্বে ছিলাম। ভবিষ্যতে আমার সাথে কথা বলতে এলে সাবধানে বলবেন, আর এমন কোনো কথা বলবেন না যেন আপনাকে সম্মান দিতে আমার দুইবার ভাবতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাফরিন পৌঁছেছে তার গন্তব্যে। এয়ারপোর্টে দাঁড়িয়ে দম বন্ধ করা শ্বাস নিল সে, যেন এই মাটিতে সে শ্বাস নিতে চাইছে না। এমিলি তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে।
কিছু সময় পর ইউভানের সাথে সেই পরিচিত লোক এসে তাকে এদেশের একটা ব্যাংক কার্ড এবং কিছু ক্যাশ দিয়ে গেল। জাফরিন ধন্যবাদ জানাতে এমিলি এসে বলল, ম্যাম, আপনার থাকার ব্যবস্থাটা আপনার বাবার ব্যক্তিগত ফ্ল্যাটেই করা হয়েছে। ওটার মালিকানা আপনার নামেই ছিল। আমি সে অবধি আপনাকে পৌঁছে দিচ্ছি। জাফরিন সম্মতি জানিয়ে এগিয়ে চলল তার সাথে। সিমসাম করে গোছানো রয়েছে ফ্ল্যাটটা। চাবি বুঝিয়ে দিয়ে এমিলি চলে যাওয়ার পর জাফরিন বসে রইল কাউসে। তার চোখের সামনে ভাসতে লাগলো কীভাবে কই বসে তার বাবা তাদের সাথে ভিডিও কলে কথা বলতো। ওই যে রান্নাঘরটা, সেখানে দাঁড়িয়ে রান্না করত। এসবের মাঝে রয়েছে তার বাবার স্পর্শ। একটা কুসুম বুকে নিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করলো তার চোখের পানিতে কুসুমের ভেজা অংশে কিছু লেখা বেশি উঠেছে। তার বুঝতে আর বাকি রইল না। সে দ্রুত লবণাক্ত পানিতে দিয়ে কুসুম ভেজাতেই দেখতে পেল স্পষ্ট লেখা, জাফরিন, মা, তুমি যদি এখানে এসে থাকো তবে আমি এতদিনে মৃত। মনে রেখো, তোমার আশেপাশেই রয়েছে সব, কিন্তু তাদের হাতে লাগতে দিও না, কারণ পেয়ে গেলে তোমাকেও বাঁচতে দিবে না। বাবার বেডরুমে প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিল জাফরিন। এখন গভীর রাত। এখানে আসার পর ইউভান এবং মায়ের সাথে কথা বলেছে সে। এই মুহূর্তে সে বড্ড ক্লান্ত। তাছাড়া ক্ষুধাও পেয়েছে বেশ বড়সড় আকারে। পেটের মধ্যে ক্ষুধা যেন গুণে পাক দিচ্ছে। কি খাবে সে? ব্যাগ খুলতেই মনে পড়ল তা মা ব্যাগে দুটো ছিঁড়ে ভাজা মোয়া দিয়েছে। জাফরিন আনতে চায়নি, কিন্তু মা জোর করে দিয়েছেন যেন ক্ষুধা লাগলে দুটো মুখে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নিতে পারে। সেই মুহূর্তে বিরক্ত লাগলেও এই মুহূর্তে জাফরিন বুঝতে পারছে তার মা তার এই সময়ের চিন্তা করেই হয়তো দিয়েছেন। বিছানায় বসে প্রথম জাফরিনের যে কথাটা মনে হলো তা হলো তার বাবার ঘরের জিনিসপত্র অনেকটা এদিক সেদিক করা, কিন্তু বোঝার উপায় নেই। নিশ্চয়ই তার বাবার পুরো ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে। শুধু তাই নয়, জিনিসপত্র উলটপালট করে তারা ভেবেছে জাফরিন এখানে প্রথমবার আসবে, আর এই বিষয়টা প্রথমবারেই কেউ বুঝবে না। এবার নড়ে চড়ে বসল সে। তার স্পষ্ট ধারণা জন্মে গেল, যদি কেউ এখানে ঢুকে তল্লাশি নিতে পারে তবে অবশ্যই গোপন কোনো ক্যামেরা কিংবা রেকর্ডার রাখাটা অবাক করা বিষয় হবে না। যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে তো। ভাবতেই কিছুটা অবাক হয়ে গেল সে। তার বাবার লুকোনো মেসেজকে সে রান্নাঘরে ঢুকে দেখেছিল। সেই কাভারটা এখনও তার পাশেই পড়ে আছে। তাকে দ্রুত এটা নষ্ট করে ফেলতে হবে। এছাড়াও বড় পয়েন্ট হচ্ছে তাকে এই বাসাতে সবসময় এক অভিনয় করে যেতে হবে। সে একজন পিতৃহীন অসহায় মেয়ে, যার প্রতিটি পদক্ষেপ বড্ড নড়ে পড়ে হবে। কথায় কথায় বিপদে পড়ে যাওয়া মেয়েটার সাহায্যে বন্ধু বেশি এগিয়ে আসা ব্যক্তিগুলোই যে তার চিরশত্রু পক্ষ। নিজের পরিকল্পনাকে এক সাইডে রেখে জাফরিন প্যাকেট খুলে মোয়া বের করে। দুটো মোয়া খেয়ে পানি খায় 2 গ্লাস। পেট আপাতত কিছুটা শান্ত হয়েছে বলেই হয়তো তার দু চোখ ভরে ঘুম এলো, ঘুমের প্রজাপতি। ঘুমিয়ে পড়তে তার স্বপ্নে এসে ডাক দেয় তার বাবা। না, নতুন স্বপ্ন নয়, সব তার অতীতের খণ্ড খণ্ড অংশ, যেখানে সে জাফরিনকে হাতে কলমে শিখিয়েছিল কেমিস্ট্রির কিছু গুপ্ত পদ্ধতি। ট্রেডমিলের উপর সর্বোচ্চ গতিতে দৌড়ে চলেছে মাসুদ। নিজেকে শান্ত করার জন্য তার দৌড়াতে হয়, ঠিক যেমন সে দৌড়েছিল তার মায়ের পিছনে, কিন্তু সে পিছন ফিরে তাকায়নি। তবুও মাসুদ দৌড়াতেই অধিক পছন্দ করে। বিজনেসের সকল ডিলের প্ল্যান সে এই ট্রেডমিলে দৌড়ানোর সময় ঠিক করে। দীর্ঘ সময় পর নেমে এলো সে। গলায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল তোয়ালে দিয়ে। কপালের সামনে লেপে আছে এক গাছি চুল। তার আর আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো সে। ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছেন তার দাদা দাদি। গ্র্যানির পাশে চেয়ারে বসে স্মিত হেসে বলল, গ্র্যানি, আমি তোমাকে অনেক মিস করেছি এই কয়েকদিন। ও হানি, আমিও। তুমিও তো বিজনেস ডিলে গিয়েছিলে, তো আমার জন্য কি নিয়ে এসেছো? গ্র্যানি, আমি জানি না যা এনেছি তোমার পছন্দ হবে কি না, কিন্তু সবটাই আমাদের সবার জন্য। তুমিই তো বলো সব বিষয় সবার জন্য ভালো হয় না। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা আমার অনুকূলে থাকে না, কিন্তু যদি সেই ঘটনার কারণে কেউ বা কারোর উপকার হয় তবে অবশ্যই আমাদেরকে সেই কাজ করা উচিত, তাই না? নাতনির প্লেটে দুটো ডিম তুলে দিয়ে ভদ্রমহিলা বললেন, কি এনেছো? কোথায় গিয়েছিলে? বাংলাদেশ। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন মাসুদের দাদা। বাংলাদেশ শুনেই বুকের ভিতর বইতে লাগলো এক বিশাল তুফানি ঝড়। মানসপটে বেশি উঠল ষোড়শী এক মেয়ে, যার দুই পাশে দুটি বেনুনি, নগ্ন 2 পা, যে পায়ে সে হেঁটে আসছে একগুচ্ছ লাল পদ্ম নিয়ে। তার মুখের হাসি, 2 চোখের খুশি। এরপরে দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল লাল বেনারসিতে সেই পদ্মকে।
গভীর রাতে সেই দুটি নরম হাত যে আবেগে খামছে ধরেছে তার বুক, নরম মদরের স্পর্শ, উন্মুক্ত কেশে আড়াল উদম ফিটে এসে পড়া এক ফালি রোদ। কিন্তু কেন সে হারিয়ে গেল? দেশেই বা কেন যুদ্ধ লাগলো? আর সে যুদ্ধে হারিয়ে গেল তার সে পদ্মটা। স্ত্রীর ডাকে হুঁশে ফিরলেন ভদ্রলোক। তার স্ত্রী তাকে প্রশ্ন করলেন, কি হয়েছে তোমার? ও বাংলাদেশে গিয়েছিল ডিয়ার। বাংলাদেশ? তোমার দেশে? দাদা, তুমি কেন ফিরলে না ও দেশে? দেশটা তো সুন্দর। কারণ মুক্তিযুদ্ধে সপরিবারে নিহত হয় যুদ্ধে। যে দেশে কেউ নেই সে দেশে হতাশা বুকে ঘুরে ফিরতে যায়নি, আমি যেতে দেইনি। কিন্তু যাওয়া উচিত ছিল গ্র্যানি। হতে পারতো কেউ একজন বা কেউ কেউ পুরো জীবন পার করে দিচ্ছে দাদার অপেক্ষায়। না রে, কারণ তোমার জায়েদ আঙ্কেলের বাবা নিজে নিশ্চিত করেছিল তারা কেউ বেঁচে নেই, আর সে এখানে চলে এলো তোমার দাদার কাছে। যদি আমাদের সেখানে কেউ থাকতো তবে আমরা যেতাম না। এত কথোপকথনের মাঝেও কিছুই বলেননি মাসুদের দাদা। সার্ভেন্টের সহায়তায় নিজ রুমে চলে এলেন। তার প্রথম স্ত্রীর স্মৃতিচারণে বেঁচে থাকলে সে দেখতে কেমন হতো? তাকে কি এখনও মাছের মাথাটা বেছে দিতে হতো? সে কি এখনও দুধের উপর পড়া ঘন স্বর খেতে ভালোবাসত? এই কয়েক ঘন্টাতে বেশ বিরক্ত লাগছিল জাফরিনের। বাতের জন্য মন কেমন করছে। নিশ্চয়ই সুপার শপগুলোতে সব পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে তার কিছু খাওয়াটা অধিক প্রয়োজন। বাবা রান্নাঘরের ক্যাবিনেট খুলে দেখতে পেল কফি দুধ রাখা আছে। একটা কফি বানিয়ে এদেশীয় ফুড সাইড করতে লাগলো সে। এমন সময় কলিং বেলটা বাজল। কফির মুখ হাতে দরজা খুলল সে। এমিলি দাঁড়িয়ে আছে, তার দুহাত ভর্তি খাবার। তাকে সাদরে আমন্ত্রণ জানালো জাফরিন। এমিলি প্রবেশ করেই তাকে বলল, এটা বাংলাদেশ নয় মিস শিকদার, তাই হুট করে দরজা খুলবেন না। এই যে স্ক্রিনে দেখে নেবেন কে এসেছে। বাহিরে থাকা ক্যামেরায় আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে ক্যামেরা আছে আপনি কি করে জানলেন? এই হাউস বিল্ডিংটা আপনার বাবা ডিজাইন করেছিলেন তার স্পেশাল টিম নিয়ে। তাদের মধ্যে আমি একজন। আমি উপরের সেক্টরে আছি। আচ্ছা, খাবারের জন্য ধন্যবাদ। এটা আমাদের কোম্পানির পলিসি, আপনার দায়িত্ব নেওয়া। আপনাকে তৈরি হতে হবে, আমরা বের হব। আজ আপনার অ্যাডমিশন হবে। কিছু সময় প্রয়োজন, তাছাড়া ব্রেকফাস্ট করিনি। আমি অনলাইন অর্ডার করছি, আপনি যেতে যেতে খেয়ে নেবেন। আমাদের দেরি করার সময় নেই। ইউনিভার্সিটিতে পূর্বেই পৌঁছেছে মাসুদ। কুঞ্জের সাথে দেখা হওয়ার পর সবটা শুনেই কুঞ্জ বলল, আজ তবে এবার খোলাসা হয়ে যাবে। শুন, আমি ওকে যে কোনো সাবজেক্ট চয়েস করতে বলবো। যেহেতু ও এখানে অ্যাডমিশন নিতে চেয়েছে আর ও যথেষ্ট কোয়ালিফাইড, তাই আমার মনে হচ্ছে ও এই সাবজেক্টটাই বেছে নেবে। আর যদি না নেয়, আমরা ওকে যতটা সাধারণভাবে নিচ্ছি ও যদি এর থেকেও সাধারণ হয়, নর্মাল একটা সাবজেক্ট কিংবা যে কোনো কিছু, আমার সব ইনভেস্ট বেসে যাবে। যতটা তুই বলেছিস এই মেয়েটা পিছিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। তাকে জানা বোঝা কিংবা দেখার শুরুই হয়নি। তবে এ মেয়ে একটা এজেন্ডা নিয়ে এসেছে। তুই তাকে নিয়ে আসিসনি, সে তোর সাথে এসেছে। এ অষ্টাদশী কন্যা প্রতিশোধের সুবর্ণ সুযোগ খুঁজবে, আর আমরা ওর প্রতিশোধের খেলাতেই ওকে মাত করে দিতে হবে। ওদের কথার মাঝে এমিলি এসে জানালো সে নিয়ে এসেছে জাফরিনকে। কিছুটা ইতস্ত করে প্রবেশ করলো মেয়েটা। কুঞ্জ হেসে তার সাথে প্রাথমিক আলাপ করে নিল। অফিসের একপাশে কাউচে বসে আছে মাসুদ, কিন্তু জাফরিন একটা বারের জন্য তার দিকে মুখ তুলে তাকায়নি। কিন্তু যখন সাবজেক্ট চয়েস করতে বলা হলো, তখন জাফরিন স্পষ্টভাবে বলল তার ইচ্ছেটা। শিকারী নেকড়ের দুর্বল হাসিটা ফুটে উঠল তখন মাসুদের ঠোঁটে। সে মনে মনে বলল, দেখা যাক এবার কে এগিয়ে যেতে পারে, তোমার প্রতিশোধ নাকি আমার তোমাকে পাওয়ার নেশা। মাসুদের ভীষণ ইচ্ছে করছে জাফরিনের মাথায় নিজের হাতটা রেখে তাকে আশ্বাস দিয়ে বলতে, ভয় নেই, তোমার কেউ নেই কে বলে, আমি তো আছি। এই যে তোমার আশেপাশে সবচেয়ে কাছে, তুমি যে আমার সাম্রাজ্যে এসেছ, আমার সম্রাজ্ঞী হয়ে। ফিনফিনে বাতাসকেও অনুমতি নিতে হবে তোমাকে শুয়ে যাওয়ার আগে। কিন্তু এসব বলা হয় না, কারণ এসব মাসুদ বলতে পারবে না। সবার সামনে নয়, এমনকি দূরেও নয়, কারণ এসব তার স্বভাবের সাথে চায় না। এদেশে প্রেমিকা বদলানোটা পোশাক বদলানোর মতনই মনে হয়। বিয়ে ছাড়া থাকাটাও স্বাভাবিক। অথচ জাফরিন যেমন পরিবেশ থেকে এসেছে, সেখানে এই সম্পর্কটা ভীষণ পবিত্র বলে মনে হয় তার। সারা জীবন একজন অপেক্ষা করে অপর মানুষটার জন্য, তার জন্য জমিয়ে রাখে দেহের সব আবেগ। একমাত্র অধিকার দেয় তার স্বামীকে। অথচ মাসুদের কালচার ভিন্ন। এখানে একজনকে জড়িয়ে ধরা কিংবা লিভিংয়ে থাকা যেমন স্বাভাবিক, তেমনি সিঙ্গেল বাবা মা সন্তানদের বড় করছে এটাও। এক এক দেশের এক এক নিয়ম।
তবে ভালোবাসার নিয়ম সব ক্ষেত্রেই কিন্তু এক। ভালোবাসলে প্রেম দহনে জ্বলতে হয়, যেমন জ্বলছে মাসুদ। খুব ইচ্ছে করছে তার শক্ত করে আবেগে জড়িয়ে নিতে মেয়েটাকে। কেন কাঁদছে সে? ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল মাসুদ। আজ সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুরো অ্যাপার্টমেন্টে। অন্য কোনো উদ্দেশ্যে নয়, জাফরিনের নিরাপত্তার জন্য এমন করা হয়েছে। কুঞ্জ ঠিক বলেছিল, মেয়েটা এখানে নিরাপদ নয়। এটার প্রমাণ আজ সকালেই পাওয়া গেছে। কেউ তাকে ফলো করছিল, যদিও এমিলির সাথে ছিল, কিন্তু কত সময় থাকবে সে? প্ল্যান মোতাবেক জাফরিনকে তারা কোনো প্রকার সুযোগ সুবিধা দিবে না। বাকি 5 জনের মতন সেও নিজের পথ নিজেই তৈরি করে এগিয়ে যাবে। প্রচণ্ড বুদ্ধিমতী মেয়ে জাফরিন। একবার যদি বুঝতে পারে তাকে কেন আনা হয়েছে, সে বদলে দিবে নিজের পরিকল্পনা। তাকে তার মতন এগিয়ে যেতে দেওয়াটাই ভালো। তবে নিরাপত্তার ব্যাপারে কোনো ত্রুটি রাখা যাবে না। আসবো স্যার? জি আসুন। মিস শিকদার সম্পর্কে কিছু কথা ছিল। এমিলির দিকে মুখ তুলে তাকালো মাসুদ। ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কী ব্যাপারে? আগামীকাল থেকে সে ক্লাস শুরু করবে, কিন্তু কথা হচ্ছে সে বাকি সময়টা কি করবে? মানে? আসলে মিস শিকদারের উপর নজর রাখা প্রয়োজন ছিল, তাই বলেছিলাম। স্পষ্ট ভাষায় বলুন, ফ্যাসানোতে প্রয়োজন নেই। অফিসে যদি তাকে কোনো জব দেওয়া যায় তবে সে সব সময় আমাদের নজরে থাকবে, আশেপাশে থাকবে, আর নজর রাখতেও সাহায্য হবে। মিস এমিলি, আমাদের কোম্পানির নাম কি? রয়্যালস মুন। এখানে চাকরি করতে হলে অবশ্যই ন্যূনতম যোগ্যতা লাগে, এটা জানেন? জি স্যার। যেখানে কর্মদক্ষতা অধিক প্রয়োজনীয় সেখানে মিস শিকদার একজন স্টুডেন্ট মাত্র। সে বাকি সবার সাথে মিশতে পারবে? আমি শুধু বুঝতে পেরেছি। তাকে তার যোগ্যতা অনুসারে অফার করবেন, নিজ থেকে নয়, যদি সে বলে তবে। আমাদের এখানে অনেক পার্ট টাইমার আছে, তাদের মতন করেই তাকে হ্যান্ডেল করতে হবে। মিস জাফরিন করবেন এমন কিছু? সে বুদ্ধিমতী, সে জানে এখানে একা আহ্লাদ করার মতন কেউ নেই তার। যদি প্রয়োজন মনে করে করবে, না হলে নিজ থেকে তাকে কিছু বলবেন না। এমিলি দুঃখিত বলে বেরিয়ে গেল কেবিন থেকে। সে ভেবেছিল স্বপ্নের নায়কের মতন জাফরিন পাবে তার বসকে। কোম্পানিতে যোগ দেওয়ার পরেই তার বস তার প্রেমে হাবুডুবু খাবে। একটা প্রেজেন্টেশনে সবাই হতাশ, জাফরিন কিছু একটা করে তাকে তাক লাগিয়ে দিবে। এরপর তারা দুজন বিভিন্ন সময় ডেটে যাবে, কন্ট্রাভার্সি তৈরি হবে। অফিসে সবার সামনে মাসুদ এলান করবে জাফরিন তার বাগদত্তা। এমনটা হবে এটাই ভেবেছিল এমিলি। সে মনে করেছিল হয়তো এমনটা ভেবেই তাকে নিয়ে এসেছিল মাসুদ, কিন্তু মাসুদের কথায় তার ভুল ভেঙে গেছে। সে আরও একবার বুঝলো এই মানুষটাকে সে চিনে না, জানে না। তাকে দূর থেকে ভালোবাসতে জানলেও তাকে বিন্দুমাত্র জানতে শিখেনি সে। ফিরে এসে জাফরিনের মায়ের সাথে কথা বলছিল। তার মা গ্রামে ফিরেছে এটা শুনে কিছুটা আপত্তি করলো সে। মা কীভাবে একা থাকবে ওখানে? আম্মা, শহরে থাকলে কি হতো? মারে, দম বন্ধ লাগে। আর বাড়ির মানুষগুলো, তারা শান্তি দিবে? তোমার আব্বার কবরটা দেখতে তো পারি, বাঁচবই বা কয়দিন আর। এই কয়েকদিন তোমার আব্বার সাথেই থাকতে চাই। আম্মা, বলো। খুব ভালোবাসেন আমার আব্বারে? তারে ভালোবাসি না রে মা। জানো, একবার আমার গায়ে বসন্ত উঠল বিয়ের বছরেই। তখন তোমরা ভাই বোন কেউ জন্ম নাওনি। সে কি অবস্থা আমার! বাড়ির সবাই তোমার আব্বারে বলল, তুমি কাছে যেও না বউয়ের, তোমার বসন্ত উঠবে। কিন্তু কে শোনে কার কথা? সে আমার যত্ন করে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়। যে বসন্ত গলে যায় তার মধ্যে বাতাস করে, রাত 4টের সময় ভাত খাইয়ে দেয়। এসব কেউ দেখে না রে মা। বদ্ধ ঘরে সে আমার যত্ন করে, আবার দিনে ঘরের কাজ। একদিন বলেছিলাম ভালোই তো হয় আমি মরলে, আপনি নতুন স্ত্রী পাবেন। সে আমার মাথায় হাত রেখে কি বলেছিল জানেন? কি? আমার শরীরে তোমার গন্ধ লেগে আছে, এই গন্ধটা নিয়েই আমি মরতে চাই। তুমি শুধু আমার খেয়াল রেখো, আমার সাথে থেকো। আমি তোমার পায়ে পৃথিবীর সব সুখ এনে দিব। অথচ আমি তাকে একটা পুত্র সন্তান দিতে পারিনি বলে তার ভাইয়েরা তাকে আবার বিয়ে দিতে চাইল। সে কি আমাদের ছেড়েছে? ছাড়েনি তো মা। তাই আমি তোমার আব্বাকে ভালোবাসি না, আমি তোমার আব্বার জন্যই বেঁচে আছি। জাফরিন ফুপিয়ে কেঁদে ওঠে ফোনের অপর পাশ থেকে। বরাবরই বাবা মার ভালোবাসা, তাদের খুনসুটি দেখে আহ্লাদি হতো সে। বাবা দেশে এলে রাত বিরেতে লুকিয়ে মায়ের জন্য ফুল আনত, কিংবা অন্য কিছু। জাফরিন দেখত, স্মিত হাসত, তবে প্রকাশ করত না। এত ভালোবাসার মানুষের বিচ্ছেদ বুঝি বেঁচে থাকা যায়? মৃত্যুসম যন্ত্রণা নিয়ে কিভাবে বেঁচে আছে তার মা। কথা শেষে বেলকুনিতে এসে দাঁড়ায় জাফরিন। আগামীকাল থেকে তার ক্লাস শুরু হবে। বিষয় হিসেবে সে বেছে নিয়েছে কম্পিউটার সায়েন্স। তবে কোডিংটা আয়ত্তে আনা তার বেশি প্রয়োজন, কারণ একমাত্র কোডিং শেখার মাধ্যমেই সে তার বাবার সকল রহস্যের সমাধান করতে পারবে।
নিজ হাতে থাকা হাতঘড়ির দিকে তাকায় জাফরিন। এটার মাঝে লুকিয়ে আছে তার বাবার মৃত্যু রহস্য। শুধু তাই নয়, লুকিয়ে আছে আরও অনেক তথ্য, যার জন্য জীবন দিতে হয়েছে তার বাবাকে। বাবার লাশ দাফনের 3 দিনের দিন রাতে তার ফোনে একটা নোটিফিকেশন আসে, কোনো গড়ি অ্যাক্টিভেট হওয়ার। জাফরিন বুঝতে পারে তার বাবার জিনিসপত্রের মাঝে এমন কিছু রয়েছে। সব জিনিসপত্র গেটিয়ে তো এমন কিছু পায়নি সে। অবশেষে হতাশ হয়ে তার বিয়ের উপহারগুলো দেখছিল। বাবা তার জন্য গড়ি কিনেছিলেন। সেটার কাছে যেতে জিপিএস অন হয়ে যায় ফোনের। টুকটাক নিজের জ্ঞান থেকে জাফরিন বুঝতে পারে এটাই কাঙ্ক্ষিত বস্তু। তাই তো সেদিন পুরো সময় নিজ ঘরে ছিল সে, যখন বাকি সবাই ব্যস্ত ছিল তার বাহিরে অনুষ্ঠানে। গড়ির মাঝে থাকা ফ্যান ড্রাইভ ঘেটেও সে খুব একটা বুঝতে পারেনি। তবে যেটা বুঝেছে সেটা হলো তার বাবা 2 মন 2 দশা করেছে তাকে এসবে জড়ানোর জন্য। একবার সে ভেবেছে মেয়েকে এসবের মাঝে জড়াবে না, কিন্তু মাসুদ নামের ব্যক্তির জন্য তাকে এখানে আসতে বলেছে। পেন ড্রাইভে থাকা প্রথম ফাইলটা অন করার পর জাফরিন মেসেজ পায়, মা, ও আমার মা, তুমি যদি এটা পেয়ে থাকো তবে আমি আর নেই। আমাকে হয়তো ওরা মেরে ফেলবে। সিদ্ধান্ত তোমার হাতে, তুমি আসবে কি না। যদি তোমার বিয়েটা হয়ে যায় তবে তুমি সাবধানে থেকো। ঈশান ছেলেটার লোভ বেশি, তুমি সামলে চলো। বাকিটা তোমার সুখেই সুখী আমি। আর যদি বিয়েটা না করো তবে মাসুদের জন্য হলেও এখানে একটা বার এসো। মনে রেখো মা, পৃথিবীতে সবচেয়ে বড় এবং শক্তিশালী অস্ত্র হচ্ছে ভালোবাসা। এরপর জাফরিন আর কিছুই বুঝেনি। তবে সে জানে না মাসুদকে, কী তার পরিচয়, কিন্তু তাকে খুঁজতেই এসেছে সে নিজেকে হারিয়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ক্যামিলিয়া। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।